আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আসসালাম ম্যাম, ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, কে বলতে পারবে? ম্যাম, গত ক্লাসে শ্রম দক্ষতার ধারণা আর শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান পর্যন্ত পড়েছিলাম। শ্রম বিভাগও আমরা পড়েছি। দেখো, শ্রম হ্যাঁ শ্রম জি ম্যাম, বিভাগের শ্রম বিভাগও পড়েছিলাম। সুবিধা অসুবিধা পর্যন্ত আমাদের পড়া হয়েছে। ঠিক আছে, আজকে আমরা পড়ব শ্রম বিভাগের প্রকারভেদ। সবাই দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, শ্রম বিভাগ কাকে বলে গত ক্লাসে আমরা পড়েছিলাম। কেউ একজন আমাকে বলো, শ্রম বিভাগ কাকে বলে? ম্যাম, একটি কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে কাজটি সম্পাদন করাকে শ্রম বিভাগ বলে। ভেরি গুড। একটি কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে কাজটি সম্পাদন করাকে শ্রম বিভাগ বলে। এখন এই শ্রম বিভাগ কত প্রকার? চিত্রটা খেয়াল করো। শ্রম বিভাগকে 3 ভাগে ভাগ করা হয়েছে: পেশাগত শ্রম বিভাগ, জটিল শ্রম বিভাগ, আঞ্চলিক শ্রম বিভাগ। শ্রম বিভাগ কত প্রকার? 3 প্রকার: কি কি? পেশাগত শ্রম বিভাগ, জটিল শ্রম বিভাগ আর আঞ্চলিক শ্রম বিভাগ। আচ্ছা, পেশাগত শ্রম বিভাগ যেটা, সেটাকে আবার সরল শ্রম বিভাগও বলা হয়। 1 নম্বর পয়েন্ট খেয়াল করো, সরল অথবা পেশাগত শ্রম বিভাগ, সিম্পল অর প্রফেশনাল ডিভিশন অফ লেবার। বিভিন্ন ব্যক্তি যখন বিভিন্ন স্বতন্ত্র পেশায় নিয়োজিত হয় তখন তাকে সরল শ্রম বিভাগ বলে। এটি যেহেতু কোনো ব্যক্তির পেশার সাথে জড়িত, তাই একে পেশাগত বা ব্যবসায়িক শ্রম বিভাগও বলা হয়। তাহলে পেশাগত শ্রম বিভাগের আরো দুটো সিনোনিম পেলাম আমরা, একটি হচ্ছে সরল অথবা ব্যবসায়িক শ্রম বিভাগ। এক্ষেত্রে প্রতিটি ব্যক্তি একটি দ্রব্য প্রথম থেকে শেষ পর্যন্ত একাই প্রস্তুত করেন। যেমন কৃষক শুরু থেকে শেষ পর্যন্ত ফসল ফলান, তাঁতি কাপড় তৈরি করেন, জেলে মাছ ধরেন ইত্যাদি। আবার উকিল, সৈনিক, নাবিক, কর্মকার ইত্যাদি পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের শ্রম এই ধরনের শ্রম বিভাগ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ সরল, পেশাগত বা ব্যবসায়িক শ্রম বিভাগ এটি হচ্ছে যে কাজটি একজনই করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এটাকে বলা হচ্ছে সরল বা পেশাগত অথবা ব্যবসায়িক শ্রম বিভাগ। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল। বলো। ম্যাম, এই পেশাগত শ্রম বিভাগ থেকে এক মালিকানা ব্যবসার মতো, মানে শুধু একজন ব্যক্তি করবে নাকি সব ব্যক্তি মিলে করবে? এখানে ব্যবসার কথা বলেনি, এখানে বলেছে যে কাজটি করবে সে একাই করবে সেই কাজটির শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম, এটাতে কি ডাক্তাররাও আসবে? সরি, বুঝতে পারছি না। ম্যাম, ডাক্তারদের পেশাটাও কি এটাই ধরা হবে? ডাক্তার শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ একা করেন? বলো, করেন? নো ম্যাম। কিন্তু এইখানে মূল বিষয়টা বলেছে যে এক্ষেত্রে প্রতিটি ব্যক্তি একটি দ্রব্য প্রথম থেকে শেষ পর্যন্ত একাই প্রস্তুত করেন। যেমন কৃষক যখন ফসল ফলান তিনি কিন্তু একাই করেন, জমি তৈরি করা, বীজ বপন করা, ঠিক আছে, ধান হলে ধান কাটা, ধান ঘরে নেওয়া। তাঁতি যখন কাপড় তৈরি করেন তখন সম্পূর্ণ কাপড় তিনি একাই তৈরি করেন। এমন না যে তিনি একটু করলেন, উঠে গেলেন, আরেকজন এসে করলো, সেটা না। ঠিক আছে?
যেমন উকিল যে কাজটি করেন, যে কোনো কেস যদি উনি লড়েন, সেই কেস শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ জাজ তোমার সিদ্ধান্ত না জানানো পর্যন্ত কিন্তু উকিল একাই সেই কেসটি লড়েন। ঠিক আছে? ওকে ম্যাম, বুঝছি। আচ্ছা, তাহলে পেশাগত শ্রম বিভাগ কাকে বলে? বিভিন্ন ব্যক্তি যখন প্রতিটি স্বতন্ত্র পেশায় নিয়োজিত হয় তখন তাকে পেশাগত শ্রম বিভাগ বলে। হ্যাঁ, আর একটু ক্লিয়ার করো। পেশাগত শ্রম বিভাগের ক্ষেত্রে প্রতিটি ব্যক্তি একটি দ্রব্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত একাই প্রস্তুত করেন। ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি জটিল শ্রম বিভাগ। একটি পরিপূর্ণ পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় নানান কাজ বিভিন্ন ব্যক্তির উপর অর্পণ করাকে জটিল শ্রম বিভাগ বলে। খেয়াল করো, একটি পরিপূর্ণ পণ্য অর্থাৎ সম্পূর্ণ পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কাজ বিভিন্ন ব্যক্তির উপর অর্পণ করাকে, অর্থাৎ বিভিন্ন কাজের দায়িত্ব বিভিন্ন ব্যক্তিকে দেওয়াকে বলা হচ্ছে জটিল শ্রম বিভাগ। এরূপ শ্রম বিভাগের আওতায় একজন শ্রমিক বা একটি বিভাগ একটি পরিপূর্ণ পণ্যের অংশবিশেষ তৈরি করেন, অর্থাৎ একটি সম্পূর্ণ পণ্যের অংশবিশেষ অর্থাৎ কিছু অংশ তৈরি করে। বর্তমান বিশ্বে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানে জটিল শ্রম বিভাগ অনুসরণ করা হয়। জটিল শ্রম বিভাগকে আবার দুই ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তার আগে বলো, জটিল শ্রম বিভাগ বুঝেছো কাকে বলে? একটি সম্পূর্ণ পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কাজ বিভিন্ন ব্যক্তির উপর অর্পণ করাকে বলা হয় জটিল শ্রম বিভাগ। সংজ্ঞা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, জটিল শ্রম বিভাগকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটি হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ, আরেকটি হচ্ছে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগটা কি দেখো, কোনো একটি পণ্য উৎপাদনের সাথে জড়িত সামগ্রিক কাজকে বিভিন্ন প্রক্রিয়ায় বিভক্ত করে শ্রম বিভাগ করা হলে তাকে সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ বলে। কোনো একটি পণ্য উৎপাদনের সাথে জড়িত সামগ্রিক কাজকে বিভিন্ন প্রক্রিয়ায় বিভক্ত করে শ্রম বিভাগ করা হলে সেটাকে বলা হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। এই শ্রম বিভাগের আওতায় পূর্ববর্তী প্রক্রিয়ার উৎপাদিত পণ্য পরবর্তী প্রক্রিয়ার কাঁচামাল হিসেবে গণ্য হয়। খেয়াল করো, পূর্ববর্তী প্রক্রিয়ার উৎপাদিত পণ্য পরবর্তী প্রক্রিয়ার কাঁচামাল হিসেবে গণ্য হয়। এরূপ শ্রম বিভাগের ক্ষেত্রে প্রতিটি প্রক্রিয়া বা স্তরের কাজ স্বয়ং সম্পূর্ণ হয়। উদাহরণটা খেয়াল করো, যেমন কৃষক তুলা উৎপাদন করেন যা স্পিনিং মিলে সুতা তৈরির কাঁচামাল হিসেবে গণ্য হয়। স্পিনিং মিল অর্থাৎ যারা তুলা থেকে সুতা তৈরি করে। কৃষক তুলা উৎপাদন করছেন, কৃষকের কাজ শেষ। কৃষকের উৎপাদিত তুলা সুতা তৈরির কারখানায় সুতা তৈরির কাঁচামাল হিসেবে গণ্য হচ্ছে। আবার উক্ত সুতার সাহায্যে টেক্সটাইল মিলে কাপড় তৈরি করা হয় যা পোশাক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সুতা তৈরির কারখানা তুলা থেকে সুতা তৈরি করছে, তার কাজ শেষ। এখন এই সুতাটা যারা কাপড় উৎপাদন করবে সেই কাপড়ের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে টেক্সটাইল মিলে। উদাহরণ কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? মিস, এটা তো উৎপাদনশীলতাও বলা যায়, একই তো উদাহরণ। উৎপাদনশীলতা কোত্থেকে আসলো? আমি পড়াচ্ছি শ্রম বিভাগ। কিন্তু মিস, উদাহরণটা উৎপাদনশীলতার মতো না। তুমি সংজ্ঞাটা খেয়াল করো বাবা, এখানে সংজ্ঞাটা সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ কাকে বলে
সংজ্ঞাটা খেয়াল করো। ওকে ম্যাম। বলেছে একটি পণ্য উৎপাদনের সাথে জড়িত সামগ্রিক কাজকে, আমার মূল পণ্য হচ্ছে কাপড় তৈরি করা, ঠিক আছে? জি ম্যাম। কাপড় তৈরি করার এই সামগ্রিক কাজটাকে বিভিন্ন প্রক্রিয়ায় ভাগ করে শ্রম বিভাগ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। এখন একটা কাপড় Okay, তৈরি ma'am. করার জন্য আমার কি দরকার? সুতা দরকার। এখন এই সুতাটা কোথা থেকে আসবে? তুলা থেকে আসবে। তাহলে আমাকে প্রথমে তুলা তৈরি করতে হবে, তুলা উৎপাদন করতে হবে, জি ম্যাম। তুলা থেকে সুতা উৎপাদন করতে হবে, এবং সুতা দিয়ে আমাকে কাপড় উৎপাদন করতে হবে, ঠিক আছে? এখন এই জি শ্রম মিস। বিভাগের আওতায় পূর্ববর্তী প্রক্রিয়ার উৎপাদিত পণ্য পরবর্তী প্রক্রিয়ার কাঁচামাল হিসেবে গণ্য হচ্ছে। কৃষক যে তুলা উৎপাদন করছে সেটা স্পিনিং মিলে সুতা তৈরির কাঁচামাল হিসেবে গণ্য হচ্ছে, ঠিক আছে? জি আবার ম্যাম। স্পিনিং মিল যে সুতা তৈরি করছে সেটা আবার কাপড় উৎপাদন যিনি করবেন টেক্সটাইল মিলে সেই সুতাকে আবার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই জন্য এই লাইনটা বলা হয়েছে যে এই শ্রম বিভাগের আওতায় পূর্ববর্তী প্রক্রিয়ার উৎপাদিত পণ্য পরবর্তী প্রক্রিয়ার কাঁচামাল হিসেবে গণ্য হয়। জি ম্যাম। এখন দেখো এখানে লক্ষণীয়, উৎপাদনের প্রতিটি স্তরেই স্বয়ং সম্পূর্ণ। কৃষক কি স্পিনিং মিলের উপর ডিপেন্ডেন্ট? বলো, নির্ভরশীল তুলা উৎপাদন নো করার? ম্যাম। এই কারণে বলা হচ্ছে যে উৎপাদনের প্রতিটি স্তরেই স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ নিজে নিজেই সে ওই কাজটুকু সম্পূর্ণ করতে পারে, এবং এক স্তরের উৎপাদিত পণ্য অন্য স্তরের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, এরপরটা বলেছে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। যখন কোনো দ্রব্যের উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন স্তরে বিভক্ত করে প্রতিটি স্তরে বিভিন্ন শ্রমিক নিয়োগ করা হয় এবং কোনো স্তরেই উৎপাদন সম্পূর্ণ হয় না। খেয়াল করো, সংজ্ঞা খেয়াল করো তাহলেই বুঝতে পারবা। বলছে উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন স্তরে ভাগ করে প্রতিটি স্তরে বিভিন্ন শ্রমিক নিয়োগ করা হয় এবং কোনো স্তরেই উৎপাদন সম্পূর্ণ হয় না, তখন তাকে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ বলে। এখানে উৎপাদনের কোনো স্তরেই স্বয়ং সম্পূর্ণ নয়। যেমন টেইলারিং শপে পোশাক তৈরির ক্ষেত্রে কেউ গায়ের মাপ নেয়, কেউ কাপড় কাটে, কেউ সেলাই করে, কেউ বোতাম লাগায়, আবার কেউ বা লন্ড্রি করে। এখানে প্রত্যেকটি ব্যক্তি উৎপাদনের একটি বিশেষ অংশে পারদর্শী হয় এবং সে সেখানেই নিয়োজিত থাকে। বুঝতে পেরেছো? জি ম্যাম। যেমন এই অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগের আরেকটা চমৎকার উদাহরণ হতে পারে গার্মেন্টস শিল্পগুলা। কখনো কেউ গার্মেন্টস শিল্প পরিদর্শন করেছো? কোনো গার্মেন্টসে ঢুকে দেখেছো যে ওরা কিভাবে কাজ করে? গিয়েছো কেউ? নো ম্যাম। আচ্ছা, যদি কখনো সুযোগ হয়, যে অনেকেরই দেখবা যে পরিচিত লোকজন কাজ করে, ঠিক আছে? যদি কখনো ঢোকার সুযোগ হয় যাবা। যেমন আমি যখন কলেজে পড়ি, সিটি কলেজে পড়তাম, ঢাকা সিটি কলেজ, আমার এক ফ্রেন্ডের বাবা একটা গার্মেন্টসের উনি অ্যাকাউন্টস অফিসার ছিলেন। তো হচ্ছে আমরা আঙ্কেলকে বলে 5-6 জন বান্ধবী মিলে ঢুকেছিলাম দেখার জন্য, বাস্তব অভিজ্ঞতা। তো সেখানে গেলে দেখবা যে যে কাপড় কাটে সে শুধু কাপড়েই কাটে, যে সেলাই করছে সে শুধু সেলাই করছে। সেলাই করার পরে যে সুতা কাটা, যে একটা কাপড় থেকে আরেকটা কাপড় মাঝখানে যে একটু সুতা থাকে, সেই সুতা কাটার জন্য আবার আরেকজন লোক, সে শুধু সুতাই কাটছে। কাপড় সেলাই করার পরে যে ইস্ত্রি করবে সে শুধু ইস্ত্রিই করছে, লন্ড্রি করছে, ঠিক আছে? এখানে এই জন্য বলা হচ্ছে যে এখানে প্রত্যেকটি ব্যক্তি উৎপাদনের একটি বিশেষ অংশে পারদর্শী হয় এবং সে সেখানে নিয়োজিত থাকে, অর্থাৎ সে সেই কাজের জন্যই নিয়োজিত থাকে। তাহলে এখানে কি স্বয়ং সম্পূর্ণ প্রতিটা স্তর? যে কাপড় কাটছে সে কিন্তু কাপড় সেলাই করতে পারছে না,
জি ম্যাম, স্বসম্পূর্ণ না। স্বয়ংসম্পূর্ণ না, এ কারণে এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। তাহলে জটিল শ্রম বিভাগ ক্লিয়ার সবার কাছে? জি ম্যাম। বলো জটিল শ্রম বিভাগ কাকে বলে? একটি পরিপূর্ণ পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় নানান কাজ বিভিন্ন ব্যক্তির উপর অর্পণ করাই জটিল শ্রম বিভাগ। জটিল শ্রম বিভাগ কত প্রকার? 2 প্রকার, সম্পূর্ণ আর অসম্পূর্ণ। গুড। সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ, ঠিক আছে। আরেকটা হচ্ছে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ কি? কোনো একটি পণ্য উৎপাদনের সাথে জড়িত সামগ্রিক কাজকে বিভিন্ন প্রক্রিয়ায় ভাগ করে শ্রম বিভাগ করাকে সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ বলে। আর একটু ক্লিয়ার করো। এক্ষেত্রে কি হয় বলো? পূর্ববর্তী স্তরের বা পূর্ববর্তী প্রক্রিয়ার উৎপাদিত পণ্য পরবর্তী প্রক্রিয়ার কাঁচামাল হিসেবে গণ্য হয়, ঠিক আছে। আর এরূপ শ্রম বিভাগের ক্ষেত্রে প্রতিটি স্তর বা প্রতিটি প্রক্রিয়াই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। ক্লিয়ার? আর অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ কি? যখন কোনো দ্রব্যের উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন স্তরে ভাগ করে প্রতিটি স্তরে শ্রমিক নিয়োগ করা হয় আর কোন স্তরে উৎপাদন সম্পূর্ণ হয় না, তাকে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ বলে। ভেরি গুড। এরপরে হবে আমাদের আঞ্চলিক বা ভৌগোলিক শ্রম বিভাগ। কোনো অঞ্চলকে ভিত্তি ধরে শ্রম বিভাগ করা হলে তাকে আঞ্চলিক বা ভৌগোলিক শ্রম বিভাগ বলে। সহজ সংজ্ঞা দেখো, কোনো অঞ্চলকে ভিত্তি ধরে যখন শ্রম বিভাগ করা হবে তখন সেটাকে বলা হচ্ছে আঞ্চলিক বা ভৌগোলিক শ্রম বিভাগ। প্রকৃতিগত কারণেই কোনো বিশেষ অঞ্চলে বিশেষ কোনো পণ্য উৎপাদনে সুবিধা পায়, এরূপ সুবিধাকে ব্যবহার করার জন্যই মূলত আঞ্চলিক বা ভৌগোলিক শ্রম বিভাগ করা হয়। এক্ষেত্রে যে দেশে বা অঞ্চলে যে দ্রব্য উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ সহজে ও সস্তায় পাওয়া যায় সেই দেশ বা অঞ্চল ওই দ্রব্য উৎপাদনে লিপ্ত হয়। যেমন বাংলাদেশে পাট ও পাটজাত দ্রব্য উৎপাদন, মিশরে তুলা উৎপাদন, নরওয়েতে মৎস্য উৎপাদন ইত্যাদি। অর্থাৎ যে অঞ্চলে বা যে দেশে যে ধরনের পণ্য উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ সহজে এবং সস্তায় পাওয়া যায় সেই দেশ বা সেই অঞ্চল ওই পণ্য উৎপাদনেই লিপ্ত থাকে। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এতক্ষণ কি পড়েছি আমরা বলো? শ্রম বিভাগের প্রকারভেদ। শ্রম বিভাগের প্রকারভেদ। শ্রম বিভাগকে কত ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কি কি? পেশাগত শ্রম বিভাগ, জটিল শ্রম বিভাগ ও আঞ্চলিক শ্রম বিভাগ। পেশাগত শ্রম বিভাগের আরো দুটো নাম আছে, সেগুলো কি? সরল ও ব্যবসায়িক। সরল অথবা ব্যবসায়িক, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি 2.24 মূলধনের ধারণা। প্রথমে দেখো ছোট্ট একটা গল্প দেওয়া আছে। রফিক সাহেব চাকরি করে যে টাকা বেতন পান তা দিয়ে সংসার চালানোই দায়, তাই সৎ উপায়ে আয় বাড়ানোর চিন্তা ভাবনা করছেন সব সময়। এরূপ চিন্তা ভাবনা থেকেই তার আরো কয়েকজন বন্ধু ও সহকর্মী নিয়ে একটি ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। চুক্তি মোতাবেক অর্থাৎ চুক্তি অনুযায়ী কেউ কেউ মূলধন হিসেবে নগদ অর্থ দিয়েছেন, কেউ বা প্রয়োজনীয় মেশিন দিয়েছেন, কেউ বা অফিস হিসেবে নিজস্ব ঘর দিয়েছেন, কেউ বা দিয়েছেন উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, আসবাবপত্র ইত্যাদি। ফলে রফিক সাহেবদের ব্যবসায়ে নগদ অর্থের খুব একটা প্রয়োজন হয়নি।
এভাবে তাদের ব্যবসায় নিয়োজিত এই সব কিছুই হচ্ছে মূলধন। তাদের ব্যবসায় নিয়োজিত অর্থ, মেশিন, ঘর, কাঁচামাল এবং আসবাবপত্র এর একটিও কিন্তু প্রকৃতির দান নয়, এগুলো উৎপাদিত উপাদান। অর্থ শ্রমের সঞ্চিত অংশ, অর্থাৎ নগদ টাকা বা নগদ অর্থ শ্রমের সঞ্চিত অংশ, যা ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যৎ উৎপাদনে সহায়তা করে। মেশিন, ঘর ও আসবাবপত্র মানুষ সৃষ্ট উপাদান, যা উৎপাদনে সাহায্য করে। কাঁচামাল পূর্ববর্তী উৎপাদনের ফসল, যা বর্তমান উৎপাদনে ব্যবহৃত হয়। এভাবে দেখা যায় উৎপাদনে ব্যবহৃত হয় বা উৎপাদনে সাহায্য করে, এরূপ মানুষ সৃষ্ট সকল উপাদানই হলো মূলধন। ঠিক আছে, সেকেন্ড প্যারায় দেখো, ব্যবসা বাণিজ্যে আয় উপার্জনে ব্যবহৃত হয় এমন অর্থ ও সম্পদকে মূলধন বা পুঁজি বলে। আন্ডারলাইন করে রাখতে পারো যদি জ্ঞানমূলক প্রশ্ন হয়, মূলধন কি বা পুঁজি কি। ব্যবসা বাণিজ্যে আয় উপার্জনে ব্যবহৃত হয় এমন অর্থ ও সম্পদকে মূলধন বা পুঁজি বলে। মূলধন উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি মনুষ্য সৃষ্ট, অর্থাৎ মূলধন মানুষ সৃষ্টি করে। মানুষ শ্রমের দ্বারা মূলধনের সৃষ্টি করে, যা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। সাধারণভাবে ব্যবসায় বিনিয়োগকৃত নগদ অর্থকে মূলধন মনে করা হলেও নগদ অর্থ ছাড়াও দালান কোঠা, কলকারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল ও ব্যবসায় নিয়োজিত মানুষ সৃষ্ট সকল উপকরণই মূলধন হিসেবে গণ্য হয়। মূলধন সম্পর্কে বোয়ার্গ বলেছেন, ক্যাপিটাল ইজ দ্য প্রডিউসড মিনস অফ প্রোডাকশন, অর্থাৎ মূলধন হলো উৎপাদিত উপাদান। এই সম্পর্কে অর্থাৎ মূলধন সম্পর্কে অর্থনীতিবিদ চ্যাপম্যান এর মত হলো, ক্যাপিটাল ইজ ওয়েলথ হুইচ ইল্ডস অ্যান ইনকাম অর এইডস ইন দ্য প্রোডাকশন অফ অ্যান ইনকাম, অর্থাৎ যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাই মূলধন। মূলধনের অনেকগুলো সঙ্গে এখানে আমরা পেয়েছি, যার কাছে যেটা সহজ মনে হয় শিখে রাখবে মূলধন কি অথবা মূলধন কাকে বলে। মূলধন সম্পর্কে আমরা যে তথ্যগুলো পেয়েছি উপরের আলোচনায়, সেগুলো হচ্ছে, মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধন হতে হলে তা মানুষ সৃষ্ট হতে হবে এবং ভবিষ্যৎ উৎপাদনে ব্যবহৃত হতে হবে। উৎপাদনে ব্যবহৃত হয় কিন্তু প্রকৃতির অবাধ দান, তা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন মূলধন হিসেবে তা কখনোই গণ্য হবে না। খেয়াল করো, এই পয়েন্ট আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি। উৎপাদনে ব্যবহৃত হয় কিন্তু প্রকৃতির অবাধ দান, মানুষ সৃষ্টি করেনি, প্রকৃতি অকাতরে দান করেছে, এগুলো মূলধন হিসেবে বিবেচিত হবে না। যেমন জমি, খনি, বন, সমুদ্র ইত্যাদি মূলধন নয়। অনেক সময় বহু নির্বাচনী আসে, মূলধন নয় কোনটি? ঠিক আছে, জমি, খনি, বন, সমুদ্র অর্থাৎ প্রকৃতি যেগুলো দান করছে মানুষকে অকাতরে, সেগুলো মূলধন হিসেবে গণ্য হবে না। যদি কোনো উৎপাদিত দ্রব্য বর্তমান ভোগে ব্যবহৃত হয় তবে তা মূলধন হিসেবে বিবেচিত হবে না। উৎপাদিত দ্রব্য যদি বর্তমান ভোগেই ব্যবহার করা হয় তাহলে সেটা মূলধন হিসেবে বিবেচিত হবে না। যেমন দেখো, নিজের বা পরিবারের ব্যবহারের জন্য উৎপাদিত কাপড়, খাদ্য, ঘরবাড়ি ইত্যাদি মূলধন নয়। এই দুটো পয়েন্ট একটু মনে রাখবা। অতএব বলা যায় মূলধন হতে হলে তা অবশ্যই
মানুষের শ্রমের দ্বারা সৃষ্ট হতে হবে এবং ভবিষ্যৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হতে হবে। এই জন্য মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়। সুতরাং দেখা যায় যে সকল দ্রব্য সামগ্রী মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং যা বর্তমান ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে অর্থনীতিতে মূলধন বলা হয়। এই ছিল আমাদের মূলধন সম্পর্কিত ধারণা। সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। বলো, মূলধন কাকে বলে? ব্যবসা বাণিজ্যে আয় উপার্জনে ব্যবহৃত হয় এমন অর্থ ও সম্পদকে সাধারণ অর্থে মূলধন বলে। আচ্ছা, ঠিক আছে। উৎপাদনে ব্যবহৃত হয় কিন্তু প্রকৃতির অবাধ দান, সেগুলো কি মূলধন হিসেবে গণ্য হবে? নো ম্যাম, হবে না। উৎপাদিত পণ্য বর্তমান ভোগেই ব্যবহার করা হচ্ছে, তাহলে কি সেটা মূলধন হবে? নো ম্যাম, এটা হবে না। উৎপাদিত পণ্য কখন মূলধন হিসেবে গণ্য হবে? যখন সেটা ভোগে ব্যবহার না করে ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত হবে। ভবিষ্যতে উৎপাদন কাজে ব্যবহৃত হবে, ঠিক আছে। বর্তমান ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হবে এবং সেটা ভবিষ্যতে উৎপাদনের কাজে ব্যবহার করা হবে বা ব্যবসার কাজে ব্যবহার করা হবে, তখনই সেটা মূলধন হিসেবে গণ্য হবে। আচ্ছা, এরপরে তোমাদের একটি কর্মপত্র দেওয়া আছে। কর্মপত্রটা সবাই একটু খেয়াল করো। পেয়েছো? কর্মপত্র 4 নিচের যে বিষয়গুলো মূলধনের অন্তর্ভুক্ত তার ডান দিকের ঘরে টিক চিহ্ন বসাও। কারখানায় ব্যবহৃত আসবাবপত্র কি হবে বলো? মূলধন হবে? জি ম্যাম, হবে। কারখানার ভূমি? নো ম্যাম, এটা মূলধন নয়। উৎপাদনে ব্যবহৃত দালান কোঠা? কি হবে বলো? মূলধন হবে নাকি হবে না? জি ম্যাম, মূলধন হবে। শুধু রাইসাই আনসার করছে, বাকিরা কি করছে? সবাই আনমিউট করে ফেলো এবং প্রত্যেকেই পার্টিসিপেট করো। শুধু চুপচাপ শুনলে হবে না, সবাইকে পার্টিসিপেট করতে হবে। নিজস্ব বসবাসের জন্য ব্যবহৃত দালান কোঠা মূলধন হবে? নো নো ম্যাম। ম্যাম, এটা হবে না। নো ম্যাম। ভেরি গুড। মজুতকৃত কাঁচামাল? না, মূলধন না। মিস, এটা মজুদকৃত মূলধন, এটা তো কাঁচা মাল না, প্রত্যেকদিনই ব্যবহার করব না। আচ্ছা, ঠিক আছে। মজুতকৃত উৎপাদিত পণ্য? জি ম্যাম। 6 নাম্বার দেখো, 6 নাম্বার। রাইসা বলো কি হবে? বেশ, মূলধন। এটা আমি বুঝতেছি না। কিভাবে? মজুতকৃত উৎপাদিত পণ্য মূলধন কেন? আচ্ছা ম্যাম, উৎপাদন হবে না, সরি, মূলধন হবে না। ব্যবসায় নিয়োজিত অর্থ? জি ম্যাম, এটা হবে। মূলধন হবে।
ব্যবসায় নিয়োজিত গাড়ি। নো ম্যাম, মূলধন হবে না। কেন? নিয়োজিত অর্থ, মিস ব্যবসায় নিয়োজিত অর্থ। ব্যবসায় নিয়োজিত অর্থ তুমি বলছো মূলধন হবে না, কেন হবে না ব্যাখ্যা দাও। মিস নিয়োজিত অর্থ মানে মাত্র, বুঝতেছি না। কি বুঝতেছো না? মিস নিয়োজিত অর্থটা ব্যবসায় মাত্র, যে ব্যবসায় যে অর্থটা সে খাটাচ্ছে, ও মিস ওটা মূলধন। তো সেটা তো অনেক আগে অন্যরা বললো মূলধন, তুমিই তো বললা মূলধন না। ব্যবসায় নিয়োজিত গাড়ি মিস মূলধন। মূলধন। খনিজ দ্রব্য মূলধন না। মূলধন না। পাটকলে ব্যবহৃত কাঁচা পাট মূলধন না। কেন? পাটকলে ব্যবহৃত কাঁচা পাট মূলধন হবে না কেন? কাঁচা পাট ব্যবহার করে সে উৎপাদন করবে না, তার আয় উপার্জন হবে না, সেটা বলো। ওকে ম্যাম, হ্যাঁ হবে ম্যাম। তাহলে কি হবে, এটা মূলধন হবে নাকি হবে না? মিস হবে। ছাত্রছাত্রীদের ব্যবহৃতব্য কাগজ মূলধন না। বই ছাপানোর জন্য ব্যবহৃত কাগজ মূলধন। মূলধন। শ্রমিকদের সঞ্চিত অর্থ যা পরবর্তী উৎপাদনে ব্যবহৃত হয় মূলধন। মূলধন। শ্রমিকের প্রাপ্ত বেতন জি ম্যাম। না। মূলধন না। ডেইরি ফার্মে উৎপাদিত ঘাস কি হবে? ডেইরি ফার্মে উৎপাদিত ঘাস, ডেইরি ফার্ম বুঝো তো? মিস ওই যে কৃষকরা যে ইয়া করে ওটা না? কি করে বলো? মিস ওই যে কি জানি মিস বুঝতেছি না এটা আমি। নওশিন বলো, ডেইরি ফার্ম কি? যেখানে হচ্ছে গরু রাখে আর দুধ হ্যাঁ, যে উৎপাদন করে শুধু সেটা। গরু না, গরু ছাগল একসাথে ওগুলাকে হ্যাঁ। ডেইরি ফার্ম বলা হয়। এখন সেই ডেইরি ফার্মে ওরা ঘাস উৎপাদন করে, এখন এটা কি হবে, মূলধন মিস হবে নাকি হবে না? মূলধন। মূলধন। মূলধন হবে, হ্যাঁ ঠিক আছে। তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে যাও। আমার বইতে 22 নাম্বার, মূলধন বলতে কি বোঝায়? ম্যাম এখানে 27 নাম্বার দাগাও। আর একজন একটু আমাকে পড়ে শোনাও আনসার কি লেখা আছে। যে সকল দ্রব্য সামগ্রী মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকেই অর্থনীতিতে মূলধন বলে। ম্যাম পরেরটি পড়বো। হ্যাঁ হ্যাঁ। এটি মনুষ্য সৃষ্ট মানুষ শ্রমের দ্বারা মূলধনের সৃষ্টি করে যা উৎপাদন কাজে ব্যবহৃত হয়। সাধারণভাবে ব্যবসায় বিনিয়োগকৃত নগদ অর্থকে মূলধন মনে করা হলেও নগদ অর্থ ছাড়াও দালান কোঠা, কলকারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল ও ব্যবসায় নিয়োজিত মানুষ সৃষ্ট সকল উপকরণই মূলধন হিসেবে গণ্য হয়। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, এটি অতীত শ্রমের ফল। এখন আমরা যা পড়েছি তার বাইরে কিছু এসছে? নো ম্যাম। মূলধন সম্পর্কে আমরা যা পড়েছিলাম তার মধ্যেই কিন্তু এখানে তথ্য দেওয়া আছে, কাজে এটা পড়তে কি সবার খুব কষ্ট হবে? নো ম্যাম। আচ্ছা, শ্রম বিভাগটা একটু ভালোভাবে পড়বা। শ্রম বিভাগের প্রকারভেদ যেটা আজকে আমরা পড়লাম, এখান থেকে অনেক সময় অনুধাবন কিংবা প্রয়োগের কোশ্চেন হয়, যে কিছু ক্লু দেওয়া থাকলো তারপরে হয়তো প্রশ্ন করা হলো যে তার কাজটি কোন ধরনের শ্রম বিভাগের অন্তর্গত, ব্যাখ্যা করো। ঠিক আছে? পেশাগত শ্রম বিভাগ কি ছিল? নওশিন বলো। কোনটা?
পেশাগত শ্রম বিভাগ। বিভিন্ন ব্যক্তি যখন বিভিন্ন স্বতন্ত্র পেশায় নিয়োজিত হয় তখন তাকে সরল শ্রম বিভাগ বা পেশাগত শ্রম বিভাগ বলে। মূল কথাটা আসেনি, তুমি শুধু সংজ্ঞা বলেছো। আচ্ছা, এক্ষেত্রে প্রতিটি ব্যক্তি একটি দ্রব্য প্রথম থেকে শেষ পর্যন্ত একাই প্রস্তুত করে। হ্যাঁ, মানে কোনো একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত যখন একাই করবেন তখনই সেটাকে বলা হচ্ছে পেশাগত শ্রম বিভাগ বা সরল শ্রম বিভাগ। পেশাগত শ্রম বিভাগের আরো একটি নাম আছে, সেটি কি? ব্যবসায়িক শ্রম বিভাগ। ব্যবসায়িক শ্রম বিভাগ। আঞ্চলিক শ্রম বিভাগ কি? কোন অঞ্চলকে ভিত্তি করে শ্রম বিভাগ করা হলে তাকে আঞ্চলিক শ্রম বিভাগ বলে। যেমন এটার উদাহরণ দিব? হ্যাঁ, যেমন মানে তো উদাহরণ দিবা। বাংলাদেশের পাট শিল্প, তারপর নরওয়ের মৎস্য শিল্প। কেন নরওয়ে মৎস্য শিল্প, কেন বাংলাদেশে পাট শিল্প কেন? কারণ প্রকৃতিগতভাবে হ্যাঁ, এই প্রকৃতিগতভাবে সুবিধা পায়, পাট শিল্প গড়ে ওঠার জন্য যে ধরনের কাঁচামাল দরকার তা বাংলাদেশে ভালো পাওয়া যায়, উৎপাদিত হয়, সে কারণে। ঠিক আছে, আজকে যা পড়েছি সবাই বুঝতে পেরেছো তো? আর কারো কোনো প্রশ্ন আছে আজকের পড়া সংক্রান্ত বিষয়ে? কারো কোনো প্রশ্ন নেই? যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।